উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোনো কথা শুনতে চাই না। এত বড় অপরাধীর আমরা শাস্তি চাই। অপরাধীকে শাস্তি দিতেই হবে। আর আমাদের রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় কেন? এই নক্কারজনক ঘটনা আমাদের রাজ্যে কেন ঘটেছে? সরকারের কাছে কি কোনো জবাব আছে? মধুর ধর্ষণকারীদের ইতিমধ্যে আর অবিলম্বে শাস্তি দিতেই হবে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। এভাবে পারমিতার সঙ্গে রাত্রি 12টার সময় রাস্তায় নেমে রাজ্যের লক্ষ লক্ষ নারীরা একটাই স্লোগান তুলতে শুরু করে। রাজ্যে এমন এক নক্কারজনক ঘটনা ঘটেছে যে মহিলারা প্রতিবাদ জানাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আজকে মধুর সঙ্গে এমন হয়েছে, কালকে অন্য কোনো মেয়ের সঙ্গেও এমন ঘটনা হতেই পারে। কিন্তু সরকার একেবারেই চুপ। আর সরকারের পক্ষ থেকে অপরাধীদের শাস্তি দিতে দেরি করা হচ্ছে বলে মহিলারা এরকম নির্মম অত্যাচার সহ্য করতে পারে না। তাই তাদের এখন একটাই দাবি, মধুর অপরাধীদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। আসলে আজ থেকে কিছুদিন আগে মা, রাত 11টা বেজে গেছে, এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আর কখন ঘুমাবে বলো তো? এমনিতেই তো বাবার প্রেশার হাই, বেশি রাত জাগলে আরো শরীর খারাপ করবে। আমিও একটু পরে ঘুমিয়ে পড়বো, তোমরা ঘুমিয়ে পড়ো কেমন? হ্যাঁ রে মা, আমাদেরকে নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না। সেই 36 ঘন্টা টানা ডিউটি করছিস, এবার একটু রেস্ট কর মা। আমি মানছি তুই ডাক্তার আর জনগণের সেবা করিস, কিন্তু তোর কিছু হলে তোকে কে দেখবে? তাই তুই আর না খেয়ে থাকিস না, এবার একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড় কেমন? আচ্ছা মা, ঠিক আছে, আমি রাখছি। চেস্ট ডিপার্টমেন্টে আর কয়েকটা পেশেন্ট দেখা বাকি আছে। পেশেন্টগুলোকে দেখে খেয়ে দিয়ে আমিও রেস্ট করব। আর সত্যি আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, আজকে তো আমি ঠিকমতো কথাও বলতে পারছি না। আমি রাখি কেমন মা? এই কথা বলে মধু ফোন রেখে দেয়। আর যথারীতি মধু কয়েকটা পেশেন্ট দেখে অনলাইনে খাবার অর্ডার করে। আর সেই খাবার নিয়ে আরজিকর হসপিটালের সেমিনার রুমে ঢুকে পড়ে। আর সেই সেমিনার রুমে কোনো সিসিটিভি ছিল না। আর সেই মহিলা ডাক্তার অর্থাৎ মধু টানা 36 ঘন্টা ডিউটি করার পর খাওয়া দাওয়া করে একটু পড়াশোনা করতে বসে। আর এমন সময় তার ঘুমে চোখ ঢুলে পড়ে। ইস, আমাদের রাজ্যে মহিলা ডাক্তারদের জন্য একটা রেস্ট রুম পর্যন্ত নেই। আমাকে সেমিনার রুমেই ঘুমাতে হবে। কালকে সকালবেলা উঠে আবার ডিউটি, একটু ঘুমিয়ে নি, না হলে কালকে আবার ডিউটি করতে পারবো না। সেমিনার রুমে একা একা ঘুমাতে ভয়ও লাগে, কিন্তু কি আর করব, প্রত্যেক দিনই তো কাজের জায়গাতে ঘুমাচ্ছি, আজকেও ঘুমিয়ে পড়ি। এই বলে মধু ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালবেলা মধুর খোঁজ শুরু হলে সবাই গিয়ে সেমিনার রুমে দেখে যে সেখানে পড়ে আছে মধুর নিথর দেহ। শুধুমাত্র মৃতদেহ নয়, তাকে গত রাতে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। আর এমন ঘটনা মধুর সঙ্গে যে ঘটে যেতে পারে তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারে না। এমন সময় হসপিটালের এক ইন্টার মধুর বাবা মাকে ফোন করে বলে, আপনি কি মধুর বাবা বলছেন? আসলে আপনার মেয়ের না হঠাৎ করে ভীষণ শরীর খারাপ হয়ে পড়েছে, তাই ওকে এমার্জেন্সিতে ভর্তি করা হচ্ছে। আপনি তাড়াতাড়ি করে আপনার স্ত্রীকে নিয়ে চলে আসুন। আপনি কি বলছেনটা কি? এই তো গতকাল রাত্রে 11টার সময় আমার মেয়েটার সাথে কথা হলো, আর এক রাত্রির মধ্যে শরীরও খারাপ হয়ে গেল। আর এমন শরীর খারাপ হলো যে আপনাদের ওকে এমার্জেন্সিতে নিয়ে যেতে হচ্ছে। না না, আসলে আপনার মেয়ে কালকে রাত্রেবেলায় সুইসাইড অ্যাটেম্প্ট করেছে, সুতরাং আমি আপনার সাথে বেশি কোনো কথা কিছু বলতে পারছি না আর কি। আপনারা তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসুন কেমন? এই কথা বলা মাত্রই মধুর বাবা মায়ের জীবন একেবারে উথাল পাথাল হয়ে যায়। আর তারা হসপিটালে গিয়ে দেখে যে তাদের মেয়ে সুইসাইড করেনি, বরঞ্চ তাকে রেপ করে নির্মমভাবে অত্যাচার করে খুন করা হয়েছে। আর এই ঘটনা জানা মাত্রই মধুর বাবা মা একেবারে কান্নায় ভেঙে পড়ে। না, আমার মেয়ের সঙ্গে এরকম হতে পারে না। ও আরজিকর হসপিটালে ডাক্তারি করত, আমি সেলাই করে আমার মেয়েকে মানুষ করেছি। আমার মেয়ের সঙ্গে এরকম কি করে হতে পারে? এই হসপিটালের সবাই খুনি। আমার একমাত্র মেয়ে, আমি অনেক কষ্ট করে ওকে ডাক্তারি পড়িয়েছিলাম। আমার মেয়ের সঙ্গে এমন কি করে হতে পারে? এভাবেই মধুর বাবা মা কান্নায় ভেঙে পড়ছে দেখেও পুলিশের তরফ থেকে মধুর মৃতদেহ পর্যন্ত ছাড়া হয় না। আর মধুর দেহ যখন পরিবারের হাতে দেওয়া হয় তখন ইতিমধ্যে মিডিয়া মারফত এরকম নির্মম অত্যাচারের ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এই ঘটনার আওয়াজ পুরো পশ্চিমবঙ্গেই ছড়িয়ে পড়ে। 2 ঘন্টার মধ্যেই রাজ্য রাজনীতি এই ঘটনা নিয়ে একেবারে তোলপাড় হয়ে ওঠে। টিভিতেও নিউজ দেখাতে শুরু করে। আর ফেসবুকে শুরু হয়ে যায় পোস্ট করার ঢল। জাস্টিস ফর মধু, বিচার চাই আরজিকর,
আর প্রথম আঙুল ওঠে সেই কলেজের প্রিন্সিপালের দিকে। দেখুন, আমরা বুঝতে পারছি ইতিমধ্যে অনেক ভয়াবহ ঘটনা ঘটে গেছে, কিন্তু বলুন, একজন মহিলা ডাক্তার এত রাত্রেবেলা একা সেমিনার রুমে ঘুমাতে যাবে? এটা কি উচিত হয়েছে? আজকে যদি ও সেমিনার রুমে ঘুমাতে না যেত তাহলে ওর সাথে কি এরকম ঘটনা ঘটতো? এরকম স্টেটমেন্টের পরেই শুরু হয় প্রিন্সিপালকে বয়কট করার ডাক। কারণ এরকম ধর্ষণের মতো ঘটনাতেও মেয়েদেরকে দোষী করা হচ্ছে। এর থেকে নির্মম আর কিছুই হতে পারে না। আর প্রিন্সিপালের কথা শুনে তার নোংরা মানসিকতার প্রমাণও পাওয়া যায়। প্রিন্সিপালের স্টেটমেন্ট নিয়ে জনগণ যখন আলোড়ন শুরু করে আর ডাক্তাররাও প্রতিবাদ করতে শুরু করে, তখন সেই প্রিন্সিপাল নিজেই লজ্জিত বোধ করে আর প্রিন্সিপালের চেয়ার থেকে রিজাইন করে। কিন্তু এখানে বিষয়টি থেমে থাকে না, তাকে আবার পোস্টিং দেওয়া হয় পাশেরই মেডিকেল কলেজ হসপিটালে। আমরা রোগীদের সেবা করব না। আমরা এক একজন ডাক্তার হয়ে যদি ধর্ষকরাতে এরকম খুন হতে হয় তখন আমরা কেউই সুরক্ষিত নই। সুতরাং এই মামলা যতক্ষণ পর্যন্ত না বিচার হবে আমরা আমাদের পেন ডাউন রাখবো, কোনো রকম কাজ করব না। এভাবে সরকারের উপর সবাই মিলে চাপ সৃষ্টি করলে তারা নিজেদের ব্যর্থতা প্রমাণ করে। আর এই ঘটনা চলে যায় সিবিআই এর হাতে। আর ইতিমধ্যেই সেই অপরাধের অন্যতম ধর্ষণকারী সঞ্জয় পুলিশের কাছে গ্রেপ্তার হয়। আর সঞ্জয়ের মতো এরকম মাতাল একজন লোক কিভাবে সিভিক ভলেন্টিয়ার হতে পারে তাই নিয়ে জনগণ প্রতিবাদ করতে শুরু করে দেয়। এইসব আর মেনে নেওয়া যাচ্ছে না। মধু আমাদের বোনের মতো, আর তাকে এরকম নির্মমভাবে ধর্ষণ করে অত্যাচার করে খুন করা হলো। আর আমরা বাড়িতে সবাই চুপ করে বসে থাকবো না। মহিলারা রাস্তায় নেমে রাত দখল করব। আর আমাদের মনে হয় এর পেছনে অনেক বড় মাথা আছে, যাকে সরকার চাপার চেষ্টা করছে। তাই এই ঘটনা সিবিআই দেখুক, কিংবা ব্যর্থ কলকাতা পুলিশ। আমরা এই ঘটনার প্রতিবাদ জানাবো। আর আমরা যাচ্ছি। আমাদের আন্দোলনের প্রথম পদক্ষেপ হবে 14ই আগস্ট রাত্রিবেলা রাত দখল। আর এই রাত শুধুমাত্র মহিলাদের দখলে থাকবে। এভাবে পারমিতা ফেসবুকে শেয়ার করতে শুরু করে যে মহিলারা রাত দখল করো, 14ই আগস্ট মধ্যরাত থাকবে আমাদের দখলে। আর সেই রাতে কোনো জাতীয় পতাকা উত্তোলন হবে না, কারণ যে রাজ্যে মহিলাদের সম্মান নেই সেই রাজ্যে স্বাধীনতার পতাকা উত্তোলন হতে পারে না। পারমিতার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা 14ই আগস্ট জমা হয় কলকাতা শহরের বুকে। আর শুরু হয় আন্দোলন। দিকে দিকে আওয়াজ ওঠে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সরকারের কাছে করজোড় করে আবেদন করছি, আপনারা দয়া করে সিবিআই এর মাধ্যমে যে করে হোক দোষীকে শাস্তি দিন। এর মধ্যে যদি বড় কোনো মাথা থাকে তাহলে তাকেও শাস্তি দেওয়া হোক। আমরা এই অপরাধের জন্য একমাত্র শাস্তি কামনা করি, সেটা হলো ফাঁসি। তাকে যেন এমন করে কষ্ট দিয়ে মারা হয় যেন মরেও সে শান্তি না পায়, কারণ মৌমিতাকে তিলে তিলে কষ্ট পেয়ে মরতে হয়েছে। পারমিতার এরকম গলার আওয়াজ পৌঁছে যায় কলকাতা পুলিশের কানে। আর তারা একটি প্রেস কনফারেন্স করে সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে। দেখুন, আপনাদের অসন্তোষের কারণ আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের বাড়িতেও মধুর মতো একটা মেয়ে আছে। আমরাও রাজ্যের নিরাপত্তা নিয়ে চিন্তিত, কিন্তু আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা সেগুলো করার চেষ্টা করছি। যেমন ধরুন, ধর্ষণের পরের দিন যখন আমরা স্পেশাল টিম নিয়ে খোঁজাখুঁজি করা শুরু করলাম, তখন ওই বর্তমানে সমীরের কানের ব্লুটুথ হেডফোন আমরা পেয়েছি সেমিনার রুম থেকে। আর তার হাতে থাকা স্কিন আর ব্লাডের স্যাম্পল ভিকটিমের সাথে মিলেও গেছে। আর সেই হলো আসল ভিকটিম। আর যদি এর পেছনে কোনো আরো বড় ষড়যন্ত্র থাকে তাহলে আমরাও তাকে ধরবো। এভাবেই রাত দখল কর্মসূচির পর প্রত্যেকে ফেসবুক থেকে শুরু করে নানান রকম সোশ্যাল মিডিয়া সাইটে নিজেদের মতো করে এক বিরাট প্রতিবাদ আন্দোলন গঠন করতে শুরু করে। আর সরকার ভীষণ পরিমাণে চাপে পড়ে যায়। এর আগে এরকম ভাবে কখনো কেউ প্রতিবাদ করেনি। আমাদের দেশে কখনো যদি ধর্ষণের মতো ন্যক্কারজনক ঘটনা হয়ে থাকে, সকলকে সমবেত হয়ে এই ঘটনার প্রতিবাদ করতে হবে। আপনারা সবাই একটু শান্ত হন। আমরা সকলেই জাস্টিস চাই, কিন্তু আপনারা ফেসবুকে সবসময় যে ফেক নিউজগুলো শেয়ার করছেন, এতে আমাদের আন্দোলনের দিক ভ্রষ্ট হচ্ছে। দয়া করে এরকম ফেক নিউজ আর শেয়ার করবেন না। আর একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন না। কে শঙ্খ দিয়ে জল খেলো, কে নকল কান্না কাঁদলো, এই নিয়ে আমাদের কিছু যায় আসে না। এই নিয়ে আলোচনা পরে হবে। আর দয়া করে এই বিষয়টি নিয়ে রাজনীতি করবেন না। আমাদের একটাই লক্ষ্য, উই ওয়ান্ট জাস্টিস। এই চুপ করতে পারো মিতা। এই যে আমরা এত বড় বড় কথা বলছি, এই যে মধু দিদির সাথে এমন একটা ঘটনা হলো, তার হবু স্বামী কোথায় গেল? সেখানে আমাদের সাথে আন্দোলন করছে না। আর দেখছিস সরকার কিরকম রাজনীতি করছে, তাই আমাদেরও রাজনীতি করে কাউন্টার পার্ট দিতে হবে। সুতরাং ফেসবুকে যা নিউজ আসবে আমরা সবকিছু শেয়ার করব, আর শেয়ার করা থামলে চলবে না। তুই চুপ কর। এরকম ভাবে মিথ্যা খবর শেয়ার করা আমাদের লক্ষ্য নয়। আমাদের একটাই লক্ষ্য, মৌমিতা দির জন্য জাস্টিস চাই। তাই সরকারের অবিলম্বে ওই বদমাইশ সঞ্জয়কে ফাঁসি দেওয়া উচিত। আমি বুঝতে পারছি না 7 দিন কেটে গেল তবুও কেন বদমাইশটার ফাঁসি হচ্ছে না। আর তুই এখানে রাজনীতির কথা বলছিস?
এখন রাজনীতি ছাড়া মানুষজন মশলা পায় না রে, আর সব রকম খবরে এখন মশলা দরকার। তাই বেকার বেকার তুই এত প্রতিবাদী সত্তা দেখাস না। এই তো রাত দখল করলি, রাত দখল করে কি কোনো লাভ হলো? দোষীরা শাস্তি পেলো কি? সুতরাং আমার ফেসবুকে যা ইচ্ছে আমি তাই শেয়ার করবো, বুঝেছিস? আমার বিশ্বাস দোষীরা শাস্তি পাবে, আর যতক্ষণ পর্যন্ত শাস্তি না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মহিলারা মিলে রাস্তায় আমরণ অনশন করব, কারণ মৌমিতার জন্য আমরা জাস্টিস পাবো। সরকারের উপর আমাদের আস্থা আছে। এভাবেই যারা সত্যিকারের জাস্টিস চাই সেই সব মহিলারা রাস্তায় আমরণ অনশন করতে বসে। আপনারা সত্যি অনেকদিন ধরে অনেক কষ্ট করছেন, আর আমি রাজ্যের মহিলা সত্তা দেখে নিজেই অবাক হয়ে গেছি। তাই আমি আশ্বস্ত করছি, যে করেই হোক 2 দিনের মধ্যেই বদমাইশ সঞ্জয়কে আমরা ফাঁসি দেবো, কারণ এইরকম ঘটনা কোনোদিনও রাজ্যে হতে পারে না। কিন্তু আপনাদের কাছে একটা করজোড়ে আবেদন করছি, আপনারা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করবেন না। আর যারা এই ঘটনা নিয়ে রাজনীতির রুটি সেকতে চাইছেন তারা কিন্তু এই কাজ একদমই করবেন না, প্লিজ। সরকারের সম্মতি পেয়ে পুলিশ শুরু করে সেই বদমাইশ সমীরের উপর অত্যাচার, আর তাকে এমন ভাবে মারা হয় যে সত্যি কথা বলতে সে বাধ্য হয়। যেদিন রাত্রিবেলা মধু সেমিনার রুমে ঘুমাচ্ছিল সেই দিন বদমাইশ সমীর মদ খেয়ে সেমিনার রুমে ঢুকে পড়ে। আর সে যখন দেখে মধু অসাড় অবস্থায় ঘুমাচ্ছে তখন সে নিজেকে আর ঠিক রাখতে পারে না, আর গুটি গুটি পায়ে ঝাঁপিয়ে পড়ে। প্রথমে সে মধুর গলা টিপে দেয়, আর মধু যখন যন্ত্রণায় ছটফট করে তবুও সে তাকে রেহাই দেয় না, তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এবং তার উপর নির্মম অত্যাচার করে। তোর এত বড় সাহস, তুই একটা ডাক্তারের সাথে সর্বোপরি একটা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটিয়েছিস। তোকে মারতে মারতে আমি এমন শাস্তি দেবো না, কিন্তু তাও তুই প্রাণ ভিক্ষা পাবি না। অপরদিকে সিবিআই ডিপার্টমেন্ট সেই বদমাইশ প্রিন্সিপালকেও গ্রেপ্তার করে, আর অন্যদিকে কলকাতা পুলিশ একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। সেই সমীরকে একটা ঘরের মধ্যে আটকে রেখে সেখানে মানুষকে কলকাতা পুলিশের কুকুর ছেড়ে দেওয়া হয়, আর সেই কুকুর প্রথমে সমীরের মাংস একেবারে উপড়ে ফেলে, আর সে যন্ত্রণায় ছটফট করে চিৎকার করে, কিন্তু তবুও তাকে ছাড়া হয় না। আর এভাবেই অত্যাচার করার পর তার ফাঁসির ব্যবস্থা করা হয়। কিন্তু তখনও পর্যন্ত সকলের কানে বাজতে শুরু করে একটাই কথা, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সবাই শুনেছি ওই বদমাইশ সমীরের একেবারে নির্মম শাস্তি হয়েছে, তাই আজকে সকালে জাস্টিসের সূর্য উঠেছে। আর এখন আমাদের কথা উই ওয়ান্ট জাস্টিস নয়, আমরা জাস্টিস পেয়েছি, উই রিসিভ জাস্টিস। সবাই মনে রাখবেন, আমাদের রাজ্যে এই ধর্ষণ কাণ্ড তীব্র নিন্দাজনক একটা ঘটনা। এই ঘটনার প্রতিবাদ করতে হবে সকলকে মিলে। এই সময় রাজনৈতিক আলোচনা করে কিংবা একে অপরের দিকে কাদা ছুড়ে কোনো লাভ নেই। আমাদের একটাই স্লোগান হওয়া উচিত, আর সেটা হলো উই ওয়ান্ট জাস্টিস। কারণ যেই মা তার মেয়েকে হারিয়েছে সেই কষ্ট শুধুমাত্র সেই মাই অনুভব করতে পারবে। তাই চলুন আমরা হাতে হাত দিয়ে লড়ে চলি, আর পরবর্তীকালে আমাদের রাজ্যে কিংবা আমাদের দেশে যাতে এরকম ঘটনা ঘটতে না পারে তার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। রোশনি তার মা রাখি দেবী এবং বাবা নন্দনবাবুর সাথে কলকাতা শহরে বাস করে। রোশনি বিবাহযোগ্য হয়ে ওঠায় তার বাবা সবসময় মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করতেই থাকতো। একদিন রোশনি তার বান্ধবী শিয়ার সঙ্গে কলেজে স্পেশাল ক্লাস করতে যায়। ঠিক সেই সময় শিয়া তাকে বলে, কি রে রোশনি, কাকু তো তোর বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। আমাদের গ্রুপে সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমি ভেবেছিলাম অ্যাটলিস্ট তুই একটু দেরিতেই বিয়ে করবি। বিয়ের কথা আর বলিস না, বাড়িতে সারাদিন এই টপিকেই আলোচনা হয়। বাবা তো ছেলেও দেখে নিয়েছে মনে হচ্ছে, কবে যেন আমাকে দেখতে আসবে বলছিল। সে কি, ভালোই হলো, তাহলে বিয়ের একটা নিমন্ত্রণ পাবো। কিন্তু যা গরম পড়েছে, তুই যদি এই গরমে বিয়ে করিস তাহলে তো সিদ্ধ হয়ে মরে যাবি, আর আমিও তো ভালো করে এনজয় করতে পারবো না। হ্যাঁ রে, গরমে ব্রাইডাল মেকআপ করলে সব তো গলে গলে পড়বে, তার উপর ভারী লেহেঙ্গা বা বেনারসি পরতে হবে, গহনা পরতে হবে। উফ, আমি তো ভাবলেই ঘেমে যাচ্ছি, কি জানি কি হবে দেখা যাবে। হ্যাঁ সেই, এখন চল গিয়ে আইসক্রিম খেয়ে পেটটা ঠান্ডা করি, বাইরে যা রোদের তাপ, আইসক্রিমটা খেলে একটু মজা হবে, চল। এই বলে দুই বান্ধবী আইসক্রিম কিনে খায়। ক্লাস করার পর তারা যে যার মতো বাড়ি চলে যায়। এভাবেই কিছুদিন কাটে। নন্দনবাবু রোশনির বিয়ের জন্য ম্যাট্রিমনি সাইটে মেয়ের ছবি দিয়ে প্রোফাইল তৈরি করে রেখেছিল। সেখান থেকেই রোশনির জন্য আয়ুষ নামে একটি ছেলের সম্বন্ধ আসে। আয়ুষ তার মা রীনা দেবীর সঙ্গে রোশনিকে দেখতে আসে। ম্যাট্রিমনি সাইটে আপনার মেয়ের ছবি দেখে আমার তো খুব পছন্দ হয়েছিল। তাছাড়া আমার ছেলের জব প্রোফাইল খুবই ভালো, তার উপর সুন্দর দেখতে। আমার ছেলের সাথে আপনার মেয়েকে কিন্তু খুব ভালো মানাবে।
ধন্যবাদ দিদি ভাই। তাহলে আমরা বিয়ের কথা পাকা করে ফেলি নাকি? আমি ভাবছিলাম শীতের দিকে একটা দিন দেখে দুজনের বিয়ে দিয়ে দেব। এখন তো গরমকাল, তাই শীতকালে বিয়ে হলে ছেলে মেয়ে দুজনকে জানার সময়ও পাবে। কি শীতকাল? না না, সে তো অনেক দেরি। আমি এই গরমেই আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেব। তাছাড়া এখন তো সব বিয়ে বাড়িতেই এসি থাকে, কোনো অসুবিধা হবে না। না মানে আমাদের অনেক আত্মীয় স্বজন তো আছেই যাদের শরীর খারাপ, গরমে অনুষ্ঠানে আসলে আরো শরীর খারাপ হয়ে যাবে, তাই বলছিলাম আর কি। তাহলে আপনার মেয়ের সাথে আমার ছেলের আর বিয়েটা হবে না, কারণ আমি আমার ছেলের বিয়ে গরমকালেই দেব। শীতকালে ওর ঠান্ডা লাগার ধাত আছে, সারা শীতকাল ওর সর্দি লাগিয়েই বসে থাকে, তাই গরমকালেই বিয়েটা হবে। নন্দন বাবু আর জোর করতে পারে না, কারণ সে এত ভালো ছেলে হাতছাড়া করতে চায় না। নন্দনবাবু গরমকালেই রশনির সঙ্গে আয়ুষের বিয়ে দিতে রাজি হয়ে যায়। রশনির বিষয়টা অপছন্দ হলেও সে তার বাবার সিদ্ধান্তের উপর কোনো কথা বলতে পারে না। ভরা গরমকালেই রশনির সঙ্গে আয়ুষের বিয়ের দিন ঠিক হয়। একদিন, বাবা তুমি তো বড় মুখ করে বলে দিলে যে এই গরমকালে তুমি আমার সঙ্গে আয়ুষের বিয়ে দেবে, কিন্তু ভেবে দেখেছো এই গরমকালে এত বড় অনুষ্ঠানটা কিভাবে হবে? তাই তো ভাবছি মা, কত জিনিস কেনা বাকি, তার উপর তো শাড়ি গহনা কিনতে হবে, বিয়ের মেনু সেট করতে হবে। উফ, তার উপর যা গরম, বিয়েতে বেশি বেশি খাবারও তো করা যাবে না, নষ্ট হয়ে যাবে। বাবা আমার বিয়েতে কিন্তু গরমের স্পেশাল আমের শরবত করবে, ঠিক আছে? আর লেবু শরবতটাও রেখো। যদি বিয়ের পর আমি গরমের কারণে অজ্ঞান হয়ে যাই তাহলে লেবু শরবতটা খাইয়ে দিও। ধাত, যত আজে বাজে কথা। আমার তো চিন্তা হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে। গরমে ইলেকট্রিসিটির যা প্রবলেম হচ্ছে, বিয়ের সময় জেনারেটর অত কিছু টানতে পারবে তো? ওইসব বিষয় নিয়ে চিন্তা করো না। আর বলছি শোনো, আমার শিয়ার সঙ্গে কথা হয়েছে, আমি বেনারসি আর গহনাগুলো ওর সঙ্গে গিয়েই কিনে নেব, তুমি চিন্তা করো না, কেমন? রোশনি তার বিয়ের জন্য গহনা এবং শাড়ি কিনতে বেনারসি মিউজিয়ামে পৌঁছে যায়। সেখানে শিয়ারও আসার কথা ছিল। প্রায় অনেকক্ষণ ধরে রোশনি শিয়ার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু শিয়া কিছুতেই সেখানে এসে পৌঁছায় না। রোশনি তার বান্ধবীকে ফোন করলেও সে ফোন ধরে না। রোশনি খুবই চিন্তায় পড়ে। প্রায় অনেকক্ষণ চেষ্টা করার পর শিয়া রোশনির ফোনটা ধরে। কিরে, তুই কোথায়? আমি 1.5 ঘন্টা হলো এই গরমের মধ্যে দাঁড়িয়ে তোর জন্য অপেক্ষা করছি, আর তুই আমার ফোনটা পর্যন্ত রিসিভ করছিস না। তুই আসবি না আজকে? রোশনি, কিছু মনে করিস না, এত গরমে আমার ডিহাইড্রেশন হয়ে গেছে, আমি আজকে যেতে পারবো না রে। ডাক্তার আমাকে কিছুদিন রেস্ট নিতে বলেছে। কি? তুই ভালো করেই জানিস তোকে ছাড়া আমি কেনাকাটা করতে পারবো না, তুই কিনা আমাকে এইসব অজুহাত দেখাচ্ছিস। ঠিক আছে, আমি জানি তুই গরমে বাইরে বেরোবি না, ঠিক আছে যা, তোকে আসতে হবে না। তুই আমাকে ভুল বুঝিস না রোশনি, শোন আমার কথা। রোশনি, এই কি রে? শিয়া আর কিছু বলার আগেই রোশনি তার মুখের উপর ফোনটা কেটে দেয়। রোশনি শিয়ার এমন ব্যবহারে ভীষণ কষ্ট পায়। সে একা একাই নিজের বিয়ের জন্য বেনারসি এবং গহনা পছন্দ করে কিনে বাড়িতে নিয়ে আসে। এভাবেই প্রায় কিছুদিন কাটে। বিয়ের দিন প্রায় এগিয়ে আসতে শুরু করে। একদিন রোশনি এবং তার বান্ধবীরা ব্যাচেলর পার্টি করার কথা ঠিক করে। রোশনি, কদিন পর তো তোর বিয়ে হয়ে যাবে, তাই আজকে ব্যাচেলর লাইফটা ভালো করে এনজয় করে নে। তোর জন্য আমরা সব বান্ধবীরা সামার স্পেশাল ডিশ রান্না করেছি, আর তার সাথে আছে চিল্ড বিয়ার। এই শিয়া কোথায় গেল রে? ও আসেনি কেন? আমার বিয়ে হয়ে যাচ্ছে আর ও আমার ব্যাচেলর পার্টিতে এলো না। সেদিন আমার সঙ্গে মার্কেটিং করতেও যায়নি। আমি ফোন করি কিন্তু ও ধরে না। কি হলো বল তোর? চুমকি রোশনির কোনো কথাই পাত্তা দিতে চায় না। সে তাকে বলে, বিয়ের আগে এত দুশ্চিন্তা করিস না। দেখ, রোদে ঘুরে ঘুরে এই গরমে মার্কেটিং করেছিস, তাই তোর স্কিনটা রোদে পুড়ে কালো হয়ে গেছে। তুই বরং একটা ব্রাইডাল ফেসিয়াল করিয়ে নে। হ্যাঁ, তা যা বলেছিস। রোশনি এবং তার বান্ধবীরা ব্যাচেলর পার্টিতে খুবই মজা করে। বেশ কিছুক্ষণ পর সে বাড়ি ফিরে আসে। বিয়ের দিন প্রায় কাছাকাছি চলে আসে। সেই সাথে রোশনির টেনশনও বাড়তে শুরু করে। বিয়ের দিন সকাল থেকেই সবাই মিলে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই রোশনির গায়ে হলুদের সময় চলে আসে। সকলে মিলে রোশনিকে গায়ে হলুদ লাগায়। উফ, সবাই বেশি বেশি করে আমার গায়ে জল ঢালো। আমি গরমে আর পারছি না, খুব কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি না আমি কিভাবে বিয়ের সময় মেকআপ করব, আর ওই ভারী বেনারসি পরবো, তার উপর এসিটাও তো ভালো করে কাজ করছে না। উফ মা, এত অধৈর্য হোস না। ভালোই ভালোই বিয়েটা হলে আমার শান্তি। তোর খুব গরম লাগলে একটু বাতাস আর জল খা, দেখবি শরীরটা ঠান্ডা হবে। রোশনি কোনো মতেই গরম সহ্য করতে পারে না। দেখতে দেখতে বিয়ের সময় চলে আসে। রোশনি সুন্দর করে মেকআপ করে ভারী বেনারসি পরে বিয়ের অনুষ্ঠানে আসে। অন্যদিকে আয়ুষ বর সেজে তার মায়ের সাথে বিয়ে বাড়িতে উপস্থিত হয়।
রোশনি গরমের মধ্যে ক্রমাগত ঘামতে শুরু করে। সে কিছুতেই গরম সহ্য করতে পারে না। এ কি বৌমা, এসি চলছে, তুমি তবু এরকম ঘামছো কেন? তোমার তো সব মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। রুমাল দিয়ে ঘামটা মোছো। আসলে আজকে সব থেকে বেশি গরম পড়েছে, আর আমার গরম পড়লেই ঘামের সমস্যা হয়, তাই আমি এখন এভাবেই ঘামতে থাকবো। বিয়ের সমস্ত নিয়ম শুরু করা হবে এমন সময় কারেন্ট চলে যায়। এই দেখে সকলে আটকে ওঠে। এ কি, লাইট অফ হয়ে গেল কেন? আমি তো জেনারেটর বুক করেছি, এমন তো হওয়ার কথা না। এখন গরমকাল নন্দন বাবু, কারেন্ট যে কখন চলে যায় সেটা বলা যায় না। তাড়াতাড়ি আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু করতে হবে, যে করেই হোক না কেন, না হলে শুভ সময়টা পেরিয়ে যাবে আর বিয়েটাই হবে না। কিন্তু এই অন্ধকারে কিভাবে বিয়ে হবে? কিছু তো দেখাই যাচ্ছে না। কোনো কথা শুনতে চাই না। এই অন্ধকারের মধ্যেই আয়ুষ আর রোশনির বিয়েটা সেরে ফেলা হোক। কিছুক্ষণের মধ্যে তাদের বিয়ে সম্পন্ন হলে বিয়ে বাড়ির আলো জ্বলে ওঠে। আলো জ্বলে উঠলে সকলে রোশনিকে দেখে অবাক হয়ে যায়। সকলে দেখে রোশনি একটা নর্মাল লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে, আর বউয়ের জায়গায় বেনারসি পরে আছে সিয়া। গরমের বিয়েতে বউ অদল বদল দেখে সকলে চমকে ওঠে। এ কি, সিয়া, তুই আমার মেয়ের জায়গায় কি করছিস? তোর সাথে আয়ুষের বিয়ে হলো মানে? আমার মেয়ে এরকম লেহেঙ্গা পরে দাঁড়িয়ে আছে কেন? কি হলো এটা? তোমরা কেউ কি আমায় বলবে? বাবা, আমি বলছি কি হয়েছে। এই গুণধর আয়ুষের সঙ্গে আমার নয়, শিয়ার বিয়ে হয়েছে, আর এই বউ বদলির কারণটা শিয়া বলবে। শিয়া, চুপ করে না থেকে বল। আজ থেকে 3 মাস আগে আমার সাথে আয়ুষের ফেসবুকে পরিচয় হয়েছিল। সেখান থেকে আমাদের বন্ধুত্ব হয়, আর কিছুদিনের মধ্যেই আমরা রিলেশনশিপে চলে যাই। কিন্তু হঠাৎ করে একদিন আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আয়ুষকে এই খবর জানালে ও আমার বাচ্চার দায়িত্ব নিতে চায় না, উল্টে আমাকে খারাপ খারাপ কথা বলে। আর কিছুদিন পর আমি জানতে পারি যে ও আমার বেস্ট ফ্রেন্ড রোশনিকে বিয়ে করতে চলেছে। তাই জন্য আমি ওদের জীবন থেকে সরে যাওয়ার চেষ্টা করেছিলাম। এই ঘটনা শুনে সবাই অবাক হয়ে যায়। আয়ুষ কিছুতেই এই বিয়ে মেনে নিতে চায় না। রিনা দেবীও সকলের উপর ভীষণ রেগে যায়। বিয়ের নামে ডেকে আমাদের অপদস্থ করা হচ্ছে। এই নোংরা মেয়েকে আমি বৌমা হিসেবে মেনে নেব না। চল আয়ুষ এখান থেকে। মাসিমা দাঁড়ান, এখনো গল্প বাকি আছে। আসলে রোশনি ব্যাচেলার পার্টিতে গিয়ে শিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে চুমকি শিয়ার ব্যাপারে সমস্ত সত্যি কথা তাকে বলে দিয়েছিল। সে তখন চুমকিকে নিয়ে শিয়ার বাড়িতে চলে যায়। শিয়া তাদেরকে দেখে খুবই অবাক হয়। তোরা এখানে কি করছিস? রোশনি, তোর না বিয়ে? তুই বিয়ে ছেড়ে আমার কাছে কি করতে এসেছিস? এই নাকি তোর ডিহাইড্রেশন হয়েছে? তুই তো দিব্যি ভালোই আছিস। আর শোন, আমাকে বেশি সেন্টিমেন্ট দিবি না, ঠিক আছে? আমি চুমকির থেকে সব ঘটনা শুনেছি, তুই চিন্তা করিস না। ওই আয়ুষকে আমি মজা দেখাচ্ছি। গরমে বিয়ে করবে, শীতে নাকি সর্দি হয়। ওকে আর ওর মাকে আমি গরমের মধ্যেই ঠান্ডা লাগিয়ে দেব। তোরা শোন ভালো করে আমার কথা। তাদের প্ল্যান মতো রোশনি বিয়েতে নিজেই বউ সাজে। সে শিয়াকেও বেনারসি পরিয়ে বিয়ের সাজে সাজিয়ে দিয়েছিল, কিন্তু শিয়া ঘরেই ছিল। রোশনি সকলের সামনে মণ্ডপে নেমে এসেছিল। বিয়ের সময় যেই এগিয়ে আসে, চুমকি তখনই সকলের আড়ালে জেনারেটর অফ করে দেয় এবং সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায়। সেই মুহূর্তে রিনা দেবী তার গুণধর ছেলেকে বিয়ে দেবে বলে ব্যস্ত হয়ে ওঠে। ও মা, এটা কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমার কথায় আমি সিয়াকে ছেড়েছি, সেই সিয়াকেই আমি বিয়ে করতে হলো? এই চুপ, আমার গল্প বলা শেষ হয়নি। আমার পুরো প্ল্যানটা শোন, তারপর তুই ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি, এখন নয়। রিনা দেবী বিয়ের জন্য ব্যস্ত হয়ে উঠলে সুযোগ বুঝে শিয়া চুপি চুপি নিচে নেমে এসে রশনির জায়গায় দাঁড়িয়ে পড়ে। আর রশনি নিজের ঘরে গিয়ে তার বিয়ের বেনারসি ছেড়ে লেহেঙ্গাটা পরে নিচে নেমে আসে এবং অতিথিদের ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। আর অন্ধকারে কেউ কিছু বুঝতেও পারে না। এভাবেই শিয়ার সঙ্গে আয়ুষের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। আমার তো তোর উপর গর্ব হচ্ছে মা। তুই আজকে একটা দারুণ কাজ করেছিস। একটা মেয়ের জীবন নষ্ট হওয়া থেকে তুই বাঁচিয়ে দিয়েছিস। সত্যি মা, তুই খুব ভালো কাজ করেছিস। আয়ুষ শিয়ার সঙ্গে তার বিয়েটা শেষ পর্যন্ত মেনে নেয়, কিন্তু রিনা দেবী কিছুতেই মানতে চায় না। তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। আমি এই বিয়ে মানবো না, কিছুতেই না। বাজে মেয়ে একটা। চুপ করো মা, তোমার কথা শুনে আমি সিয়াকে অনেক কষ্ট দিয়েছি। ওর এই অবস্থায় আমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। আমার খুব ভুল হয়ে গিয়েছিল সিয়া, তুমি ক্ষমা করে দাও আমাকে। আর মা, তুমি সিয়াকে ঠকিয়েছো, তাই তুমি কোনো কথা বলো না, একদম চুপ করে থাকো। সকলে আয়ুষের এই পরিবর্তন দেখে ভীষণ খুশি হয়। কিরে শিয়া, খুব তো বলছিলি যে গরমের বিয়ে ভালো নয়, গরমে কেউ বিয়ে করে না। দেখ, তোর বিয়ে কিন্তু গরমকালেই হলো, বুঝলি তো? আর গরমকাল বলেই এই লাইটটা চলে যাওয়ার প্ল্যানটা করতে পেরেছিলাম। শীতকাল হলে এই প্ল্যানটাকে কাজে লাগানো যেত না। তাই যা হয় ভালোর জন্যই হয়।
সকলে রোশনির কথা শুনে জোরে জোরে হেসে ওঠে। এভাবেই গরমের বিয়ে দুই বন্ধুর জীবনে পরিবর্তন নিয়ে আসে। শিয়া আয়ুষের সঙ্গে সুখে সংসার করতে শুরু করে। রীনা দেবীও নিজের ভুল বুঝতে পেরে সকলের কাছে ক্ষমা চায়। কিছুদিনের মধ্যে রোশনিরও এক ডাক্তারের সঙ্গে বিয়ে হয় এবং সে তার সঙ্গে বিদেশে চলে যায়। এভাবেই দুই বন্ধু নিজের মতো সুখে শান্তিতে সংসার করতে থাকে।